আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে কথা বলবো কস্ট অ্যাকাউন্টিং নিয়ে। কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে থিওরি এবং ম্যাথ দুইটা মিলিয়ে আসবে আর কি। তো আমাদেরকে প্রিপারেশনটা ওইভাবে নিতে হবে। আমাদের দুই চ্যাপ্টার আমরা আলোচনা করছি এবং সাথে সাথে পিডিএফটা দিয়ে দিয়েছি আপনাদেরকে। আর ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু প্রচুর ম্যাথ আছে। কস্ট অ্যাকাউন্টিং এর উপর প্রায় অনেকগুলা ম্যাথ আছে, তো এই জন্য ওই চ্যাপ্টারের ম্যাথটা আমরা আজকে রাতে ইনশাল্লাহ ওই বিষয়টা আলোচনা করব। ওই ম্যাথগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ কমন পড়বে। কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে অত জটিল ম্যাথ আসবে না, যেহেতু আপনাদের ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। এই জন্য চিন্তা করার দরকার নাই, আর খুব ডিফিকাল্ট গুলো বেশি চাপ নেওয়ার দরকার নাই, কেমন? মানে একদম কিছু আছে কুতকুতে টাইপের, যেগুলো একটু টাফ, ওগুলা বাদ দিলে চলবে, অসুবিধা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আজকে কথা বলবো থার্ড চ্যাপ্টার নিয়ে। থার্ড চ্যাপ্টারের পরে ফোর্থ চ্যাপ্টার নিয়ে আলাপ করবো। তো আপনারা নিশ্চয়ই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা কথা বলবো এখন অধ্যায় 3 নিয়ে। এরপর অধ্যায় 4 নিয়ে কথা বলবো। এগুলোতে আমরা বেশি সময় ব্যয় করবো না, আমরা বেসিক্যালি আগের মতোই কনসেপ্টটা আলোচনা করে ফেলবো। তারপরে আমাদের এই আলোকে যে প্রশ্ন হইতে পারে আমরা কিছু প্র্যাকটিস দেখাবো। আর আমাদের আজকে সন্ধ্যায় বা রাতে আরেকটা, অথবা বিকেলে বা সন্ধ্যায় আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, যেটা হলো কস্ট অ্যাকাউন্টিং এভারেজ ম্যাথ নিয়ে, যেখানে মোটামুটি বেশ কিছু ম্যাথ দেওয়া আছে। আপনাদেরকে যে বই বই কিনতে বলছে জয়কুলি, ওটার মধ্যে সাবটাইটেল দেওয়া আছে। তো আমি কিছু অংশ দেখিয়ে দিব ইনশাল্লাহ, তাইলে আপনাদের প্রিপারেশন নিতে সহজ হবে। আচ্ছা, চ্যাপ্টার 3 আমাদের টপিক সিলেবাসে দেওয়া আছে অ্যাকাউন্টিং ফর জব বেস এবং কন্ট্রাক্ট কস্টিং, কেমন? তো এখানে বেসিক্যালি কন্ট্রাক্ট কস্টিং এখান থেকে লিখিত পরীক্ষার মধ্যে ম্যাথ আসে আর কি। আর এগুলো হলো কনসেপ্ট থিওরিক্যাল প্রশ্ন, যে জব কস্টিং কি, বেস কস্টিং কি, কন্ট্রাক্ট কস্টিং কি, এই তিনটে হলো আমাদের আলোচ্য বিষয় আর কি, বা সিলেবাস। জব কস্টিং কাকে বলে, বেস কস্টিং কাকে বলে, কন্ট্রাক্ট কস্টিং কাকে বলে। বাট কন্ট্রাক্ট কস্টিং থেকে লিখিত পরীক্ষায় ম্যাথ আসে, এখন যেহেতু লিখিত পরীক্ষা না এমসিকিউ, সুতরাং আচ্ছা, এখানে একটা চিত্র দেওয়া আছে। কন্ট্রাক্ট কস্টিং এর মধ্যে দুইটা পক্ষ থাকে, এক পক্ষ হচ্ছে কন্ট্রাক্টর, দা পার্সন এক্সিকিউটিভ দ্য জব, যে কাজটা করবে, আর হচ্ছে কন্ট্রাক্টটি, কেমন, যে কাজ দেয় আর কি, দ্য পার্সন ফর হুম দা জব ইজ ডান। তাহলে একটা দুই পক্ষের মধ্যে একটা চুক্তি। আমরা জানি কন্ট্রাক্ট অ্যাকাউন্টের মধ্যে দুই পক্ষ থাকে। আমাদের সিলেবাস অনুযায়ী জব কস্টিং আমাদের সিলেবাসের টপিক দেওয়া আছে। ডেফিনেশন অফ জব কস্টিং, জব কস্টিং কাকে বলে আমরা একটু শুনি। আচ্ছা, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রতিটি ব্যয় বা ইন্ডিভিজুয়াল কস্ট সেন্টার ব্যয় আলাদাভাবে নির্ণয় এবং বিশ্লেষণ করা, অর্থাৎ প্রত্যেকটা ব্যয় আলাদাভাবে চিহ্নিত করা বা নির্ণয় করা, কেমন, এবং বিশ্লেষণ করা। আচ্ছা, সাধারণত প্রতিষ্ঠান তাদের এই উদ্দেশ্যে বিভিন্ন ভাবে অর্জন করে থাকে। হ্যাঁ, এই ব্যয় নির্ধারণ করার জন্য বিভিন্ন প্রসেস আছে। কিছু কিছু প্রতিষ্ঠান যারা ক্রেতার অর্ডার অনুযায়ী পণ্য বা সেবা উৎপাদন করে, যে অর্ডার পেলে তারা কাজ করে, কেমন, অর্ডার না পেলে কাজ করে না। আবার এভাবে ক্রেতার অর্ডার অনুযায়ী বা আপনার ফরমাইশ অনুযায়ী পণ্য দ্রব্য উৎপাদন করলে তাদের প্রত্যেকটি কাজকে আলাদা জব বলা হয়, কেমন, এবং পৃথকভাবে ব্যয় নির্ণয় করা হয়। যেমন ধরুন আপনি একটা আলমারি অর্ডার করলেন, আপনি যেরকম ফরমাইশ দেবেন তারা ওইরকম তৈরি করবে, এবং এটার জন্য আলাদা আলাদা ব্যয় হবে, কেমন, আপনার অর্ডার যেমন ব্যয় তেমন হবে আর কি। আবার অনেক সময় ক্রেতার পরামর্শ ছাড়াও নির্দিষ্ট বর্ণনা অনুযায়ী একই প্রকার দ্রব্য উৎপাদন কার্যে হাতে নেওয়া হলে তাকে কি বলে, তাকে জব ব্যয় বলা হয়, কেমন। ধরেন যে আপনি যদি ফার্নিচার দোকান দেন, দেখবেন যে কিছু আলমারি তারা আগে মানে নিজেদের ডিজাইন অনুযায়ী বানিয়ে রেডি করে রাখে, প্রস্তুত করে রাখে, এবং তার একটা কস্ট আছে তারা নির্ধারণ করে রাখে, তারপরে তারা বিক্রয় মূল্য নির্ধারণ করে। প্রতিটি জবের জন্য আলাদা নম্বর থাকে, এই নম্বরগুলোকে জব নম্বর বলে। এই নম্বর অনুসারে বিভিন্ন খাতের খরচকে বিশ্লেষণ করে তাদের উৎপাদন ব্যয় নির্ণয় করা হয়। তাহলে মূল বিষয় আমরা বুঝলাম যে জব ব্যয় দুই রকম, একটা হচ্ছে যে অর্ডার অনুযায়ী তারা পণ্য তৈরি করে দিবে বা কাজটা করে দিবে, এবং সেই অনুযায়ী তারা ব্যয় নির্ধারণ করবে, কেমন, পৃথকভাবে ব্যয় নির্ণয় করবে, কেমন। আরেকটা হলো যে তারা অর্ডার ছাড়া নিজেরাই নিজেদের পছন্দ মতো তৈরি করবে, সেক্ষেত্রে তারা কস্ট বা আলাদা করে ব্যয় নির্ধারণ করে থাকে আর কি। সেটা তো স্বাভাবিকভাবেই, একটা জিনিস তৈরি করলে তো ব্যয় নির্ধারণ করতে হবে। এখন জব ব্যয়ের মধ্যে কি ধরনের আছে আমরা একটু দেখি। যেমন ছাপাখানা একটা উদাহরণ আছে, কেমন, জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান, জুতা নির্মাণ নির্মাণ কারখানা। আপনি চাইলে অর্ডার দিলে তারা জুতা বানিয়ে দিবে, আবার তারা না নিজস্ব ডিজাইন অনুযায়ী জুতা তৈরি করে রাখে, যেটা আমরা শোরুম গুলোতে গেলে দেখি, কেমন। এই যে বললাম যে ফার্নিচার তৈরি কারখানা, কেমন, যেখানে আসবাবপত্র তৈরি হয়। একটা হচ্ছে অর্ডার করে দিলে আপনাকে বানিয়ে দিবে, আর একটা হচ্ছে ওরা নিজেরাই নিজস্ব ডিজাইন থেকে বানিয়ে রেডি করে রাখে, কেমন। পোশাক তৈরি কারখানা একই কথা, কেমন, পোশাক অর্ডার করলে বানায় আবার নিজেরাও বানিয়ে রাখে। তারপরে আরো আছে গাড়ি নির্মাণ কারখানা, মেরামত কারখানা, নিরীক্ষা ফার্ম, প্রকৌশলীদের ফার্ম, যারা ডিজাইন করে থাকে, কেমন, ডিজাইন করে থাকে, তাদের নিজস্ব ডিজাইন আছে, আপনার পছন্দ অনুযায়ী তারা ডিজাইন করে থাকবে। এই সবগুলা জব কস্টিং এর একটা উদাহরণ আর কি, কেমন।
তাহলে জব শ্রেণীভুক্ত প্রতিষ্ঠানগুলো আমরা তাহলে বুঝতে পারছি জব কস্টিং কি। জব শ্রেণীভুক্ত প্রতিষ্ঠান সমূহ যে পদ্ধতি প্রতিটি জবের উৎপাদন ব্যয়ের শ্রেণীবিন্যাস পূর্বক জব ভিত্তিক উৎপাদন ব্যয় নির্ণয় করে, আচ্ছা সেটা হলো জব কস্টিং। এগুলো লিখিত পরীক্ষার জন্য আরো বিস্তারিত পড়তে হবে, কিছু ডেফিনেশন দেওয়া আছে। তাহলে আমরা এসপি জেন কি বলছে, স্পেসিফিক অর্ডারিং কস্ট। জব কস্টিং মূলত হয়েছে যে একটা অর্ডার কস্ট, কেমন যেরকম অর্ডার দেওয়া হয় সেরকম অর্ডার নির্ধারণ করতে হয়। তাহলে আমরা কি বুঝলাম, যখন কোনো প্রতিষ্ঠান গ্রাহক বা ক্রেতার চাহিদা বা নমুনা অনুযায়ী, কেমন যেরকম চাহিদা দেয়, আমরা যে নকশা দিই আর কি, ধরেন একটা ফার্নিচার ক্ষেত্রে আমরা একটা ডিজাইন দেই, নমুনা দিই, কেমন ডিজাইন দেই, ওই ফরমাইশ অনুযায়ী উৎপাদন ও সরবরাহ করে। উক্ত ফরমাইশ সরবরাহকারী প্রতিষ্ঠান যে পদ্ধতিতে উৎপাদন ব্যয় নির্ণয় করে তাকে জব কস্টিং বলে। এখন তারা একটা আলমারি বানাইতে গেলে রঙের খরচ আছে, তারপরে ধরেন কাঠের খরচ আছে, মিস্ত্রি খরচ আছে, দোকান ভাড়া আছে, অনেকগুলা বিষয় এটার সাথে জড়িত আছে। তো প্রতিষ্ঠান যে পদ্ধতিতে ব্যয় নির্ধারণ করে সেটাকে আমরা বলবো জব কস্টিং, কেমন। ডিসকাস দ্য ফিচার অফ জব কস্টিং। জব কস্টিং এর ফিচার কি? আচ্ছা, একটু ফজ করি, আমি একটু পরে আসতেছি। হ্যালো। হ্যাঁ। ইউনুস ভাই। হ্যাঁ। হ্যাঁ। ও, কি পরীক্ষা দিছে? ও, আচ্ছা, অন পরীক্ষা কি করাবি নি? করালে করা, অসুবিধা কি? টাকা পয়সা পাঠাবো না, সমস্যা নেই। আচ্ছা, এভাবে এভাবে দেখে লাভ স্যার নেই। আপাতত কোনো ওষুধ ওষুধ দেয় নেই। স্যার মিউট করেন। তাহলে টিকিট টিকিট কাটে একটা ইয়ে করে নে। আজ আজ কি বার? বৃহস্পতিবার। আর কি এমনি প্রাইভেট ডাক্তার নাই নাইলে? তাহলে প্রাইভেট একদম দেখা নাই, এভাবে তো তাড়াহুড়ো করে তো হইতো না। আমি এনে মার্কান 2,000 টাকা পাঠাইছি, মান্থলি দিয়ে 2,000 টাকা পাঠাই দিচ্ছি, আমি আরো পাঠাবো না। পরীক্ষা উনি তো ভালো করে দেখছে মনে হয়, না দেখে নাই। হ্যাঁ। অন ডাক্তার আর আছে এমনি? প্রাইভেটে কেউ আছে কি দেখ, তাহলে ওখানে একটু দেখা। তাহলে প্রাইভেটে দেখ। আর আছে ওই ইয়েতে মেডিকেল দেখ কে আছে, মেডিকেল স্কোয়ারে দেখ কোন ডাক্তার অবশ্য। আজকে হলে কালকে অবশ্য মেডিসিন ডাক্তার আইবা কালকে। কষ্ট করে থাকতে পারো, কালকে ডাক্তার দেখতে কালকে দুপুর তো। অথবা আজকে থেকে কেউ আইলে একটু, আজকে থেকে কেউ আইলে একটু বলতে হবে যে ইয়েতে যা। সরকারিতে একটু অপেক্ষা করতে পারো, একটু ওষুধ দেখানি গেলেও মনে হয় চলবে। ও আচ্ছা আচ্ছা, তাইলে অনেক ইয়ে করতে হবে আপাতত চা ইয়া করতে পারছি, তাইলে প্রাইভেটে কিন্তু দেখা, নাহলে কালকে কিন্তু ডাক্তার আইবে। অনেক ইঞ্জেকশন কে দিব? কোয়ার্সন দেয় আগে, আগে ওই ইঞ্জেকশন কোয়ার্সন ছিল। আগে তোরে আপাতত আপাতত দিলে দিয়ে কালকে কালকে ইয়ে করে, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা আগে চলে এসে জায়গায় তাহলে আমরা কি বলছিলাম, যে জব পোস্টিংটা আমরা বুঝতে পারছি, কেমন। নিশ্চয় জব পোস্টিং শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, জব পোস্টিংটা আমরা বুঝছি, এটা হচ্ছে প্রতিটি জবের জন্য আলাদা নম্বর প্রদান করা হয়, তারপরে প্রতিটি জবের ব্যয় পৃথকভাবে নির্ণয় করা হয়, এবং প্রতিটি জবের সাথে লাভ ক্ষতি আলাদাভাবে নির্ণয় করা সম্ভব হয়। আমরা খুবই সহজে বুঝি, একটা আলমারি বানাইতে যদি তাদের কষ্ট হয় 20,000 টাকা, তারা দেখবেন যে 30,000 টাকা নিয়ে নিচ্ছে আপনার থেকে, 10,000 টাকা তারা লাভ করে, কেমন তার লাভ ক্ষতি নির্ণয় করা যায়। আচ্ছা, এটা ক্রেতার বর্ণনা অনুযায়ী তৈরি করা যায়, ফরমাশ অনুযায়ী তৈরি করা যায়, আবার ফরমাশ ছাড়া নিজেরাও তৈরি করতে পারে, কেমন। জব কার্য শুরু থেকেই পূর্বের খরচ পূর্ব নির্ধারিত হয়, যেহেতু তারা খুব জানে এটা আলাদা আলাদা প্রতিটা কাজ। আগেই বুঝতে পারে যে কত খরচ হবে। এই জন্য দেখবেন যে আপনি যদি একটা ফার্নিচার বলতে যে আমাকে এই ডিজাইন একটা ফার্নিচার বানাই দেন, তারা কিন্তু বলবে যে আমার 30,000 টাকা আসবে, 20,000 টাকা তারা ওই যে লাভ সহ বলে দেয়। তার মানে এটা পূর্ব থেকে অনুমান করা যায় এবং বলা যায়, কেমন।
ফলে পৃথক খরচের সঙ্গে তুলনা করে উৎপাদন ক্ষমতা প্রমাণ করা যায়। আচ্ছা, খরচ পূর্ব নির্ধারিত থাকা অতি সহজে টেন্ডার প্রদান করা যায়। এটা হচ্ছে মোটামুটি ঠিকা কার্য বা বেস কার্য ও জবের আওতাভুক্ত। আচ্ছা, তারপরে এখন জব হিসাবের প্রকারভেদ। এটা তিন প্রকার: কারখানা জব হিসাব, তারপরে কন্ট্রাক্ট কস্টিং, আর বেচ কস্টিং। কেমন? কন্ট্রাক্ট কস্টিং মানে ঠিকা কার্য হিসাব বা ঠিকা কার্য ব্যয় হিসাব। আচ্ছা, এখন আছে হোয়াট ইজ কন্ট্রাক্ট কস্টিং বা ঠিকা কার্য কি? ঠিকা কার্য আমরা তো বুঝি, কন্ট্রাক্ট মানে কি একটা কাজ চুক্তির মাধ্যমে করে দেওয়া আর কি। কেমন? এটা সহজ ভাষা হচ্ছে এটা। এখন আমরা কি বলছে, যে পদ্ধতিতে, যে হিসাব পদ্ধতির মাধ্যমে ঠিকাদারগণ তাদের ঠিকা কার্য ব্যয়, ঠিকাকার ঠিকাকারের মুনাফা ও ঠিকা কার্যের অন্যান্য যাবতীয় ফলাফল নির্ধারণ করে থাকে, সেসব হিসাব পদ্ধতিকে সমন্বয়কে ঠিকা কার্য বা কন্ট্রাক্ট কস্টিং বলে। আচ্ছা, এখানে কি বলছে, ক্রেতার পরামর্শ অনুযায়ী প্রতিষ্ঠান বা কারখানার বাইরে, প্রতিষ্ঠানের ভিতরে হতে পারে, বাইরে হতে পারে, কোনো একটি কার্য একটি নির্দিষ্ট স্থানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পাদন করার লক্ষ্যে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে অন্য আরেকটি ব্যক্তি বা প্রতিষ্ঠান চুক্তি সম্পাদিত হয়, তাকে কন্ট্রাক্ট কস্টিং বলে। অর্থাৎ একটা কাজ সম্পাদন করার জন্য যখন দুটি পক্ষ চুক্তিবদ্ধ হয়, কাজের বিস্তারিত বর্ণনা থাকবে, কি কাজ করবে, কিভাবে করবে, কোথায় করবে, কখন করবে, কত সময়ের মধ্যে করবে, খরচ কম হবে, বিস্তারিত যখন বিষয়টা থাকবে, সেটা হচ্ছে আমরা তো বুঝি আমরা নর্মালি কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট মানে হলো চুক্তি। কেমন? আচ্ছা, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, তাহলে পরিষ্কার বুঝবেন যে তাকওয়া হাউজিং লিমিটেড 10 লক্ষ টাকার বিনিময়ে গুলশান কমার্স কলেজের 4 তলা একটি ভবন নির্মাণ কাজে সম্পাদনার চুক্তি করলো, যে তারা একটা 10 তলা বিল্ডিং তৈরি করে দিবে কমার্স কলেজের জন্য। এখানে গুলশান কমার্স কলেজ হলো কন্ট্রাক্টি বা ঠিকাদাতা। কেমন? আর তাকওয়া হাউজিং লিমিটেড হচ্ছে কন্ট্রাক্টর। তারা চুক্তি ঠিকাদার। কন্ট্রাক্টরকে বাংলা বলা হয় ঠিকাদার, আমরা কন্ট্রাক্টর বললে ভালো করে বুঝি। কেমন? তো এই যে উভয়ের মধ্যে যে চুক্তি হলো সেটা হলো কন্ট্রাক্ট কস্টিং। কেমন? এই চুক্তিটা হলো কন্ট্রাক্ট কস্টিং। এখন এখানে অনেকগুলো প্রশ্ন উত্তর আছে। ভবন কয়তলা? 4 তলা। কোথায় করবে? কমার্স কলেজের এই গুলশানে কোথায় করবে? কে করবে? তাকে হাউজিং এই বিষয়গুলো। কেমন? এবার বিল্ডিং এর মধ্যে কি কি বিষয় থাকবে, কোথায় কি হবে না হবে, খরচ কত হবে, সবগুলো এখানে চুক্তির মধ্যে চলে আসে। কেমন? আরো আছে কন্ট্রাক্ট কস্টিং, আমরা আরো আপনারা আলোচনা করব। আচ্ছা, এখন এটা অবশ্য লিখিত পরীক্ষা আসছে 43-তে। অসম্পূর্ণ ঠিকা কার্যের মুনাফা নির্ণয়ের পক্ষে বিভক্তি যুক্তি দাও। আচ্ছা, অসম্পূর্ণ একটা কাজ যখন থাকে সেটা কি মুনাফা আমরা নির্ণয় করব? এটার পক্ষ যুক্তি আছে, বিপক্ষ যুক্তি আছে। কেউ বলছে যে অসম্পূর্ণ কাজ যতটুকু সম্পূর্ণ হয়েছে তার মুনাফা নির্ণয় করতে হবে। কেউ বলছে না, অসম্পূর্ণ অবস্থায় মুনাফা নির্ণয় করতে গেলে পরবর্তীতে ক্ষয়ক্ষতি বেড়ে যায়, তখন মুনাফা দেখালে মুনাফাটা আমাদের পকেট থেকে দিতে হবে। এই জন্য দুইটা যুক্তি আছে। কেমন? তাহলে অসম্পূর্ণ ঠিকা কাজের ক্ষেত্রে সংরক্ষণের সময়ে ভিতরে নির্মিত কাজের কোনো ত্রুটি বের হলে তা ক্ষতিপূরণ অথবা আকস্মিক কোনো কারণে যদি ঠিকাদারের অতিরিক্ত ব্যয় বৃদ্ধি পেতে পারে, ফলে অসমাপ্ত কাজের ক্ষেত্রে অন্তর্বর্তী হিসাবকালে মুনাফা না ধরাই উচিত। এটা হচ্ছে যারা বিপক্ষে যুক্তি দেখায় যে আমরা এখন যদি মুনাফা, আমরা একটা কাজের অর্ধেক করছি। কেমন? অর্ধেক করার ফলে এখন যদি মুনাফা ঠিক করে ফেলি, পরবর্তী দেখা যায় কাজটা সম্পূর্ণ করতে আরো কিছু ক্ষতি হয়েছে, আস্তর চলে যেতে পারে, রং উঠে যেতে পারে, তখন এই ক্ষতিটা আমি কোত্থেকে দিব? এখন যদি মুনাফা দিয়ে দিই, এখন যদি মুনাফা ধরে ফেলি, এটা আর কি। কেমন? আচ্ছা, এখানে যারা দোষে তারা ধরে একটা যুক্তি আছে। এটা লিখিত পরীক্ষার জন্য একটা আপনাকে বোঝার জন্য ব্যাখ্যা করছে। তাহলে অসম্পূর্ণ ঠিকাদার মুনাফা নির্ণয় করলে বার্ষিক লাভ ক্ষতির তারতম্য হ্রাস পায়। কেমন? এটা নর্মালি আহ আন্তর্জাতিক হিসাব সংস্থা বলছে যে হিসাব বর্ষে যে অনুপাতে কাজ সম্পূর্ণ হয়েছে সেই অনুপাত অনুযায়ী এটা ধরা বাঞ্ছনীয়। কেমন? অর্থাৎ আপনার একটা কাজ যদি 20% সম্পন্ন হয়, তাহলে আপনি 20%-এর প্রফিট ধরতে পারবেন, পুরাটা না। এটা হচ্ছে মূল ব্যাখ্যাটা আর কি। আচ্ছা, এখন কিভাবে ধরবো আমরা সম্পূর্ণ অসম্পূর্ণ ঠিকা কার্যের মুনাফা নির্ণয়? যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এই সমীকরণ বই থেকে। কেমন? এমসিকিউ জাস্ট কনসেপ্টটা নিলে হবে। আহ বলছে ঠিকা কার্যের মুনাফা নির্ণয়ের পদ্ধতি। ঠিকা কার্য সাধারণত 1 বছরে সমাপ্ত হয় না। একটা কন্ট্রাক্ট কাজ, এগুলো বড় ধরনের কাজ, যেমন রোড নির্মাণ করা, ব্রিজ নির্মাণ করা, বিল্ডিং নির্মাণ করা, এগুলা একটা বড় বিল্ডিং কয়েক বছর যাওয়া চলতে থাকে। কেমন? পদ্মা সেতু দেখেন না, 7-8 বছর যাওয়া চলছে, বা 8-10 বছর যাওয়া চলে। তো এই ধরনের কাজ নর্মালি অনেক বছর যাওয়া চলতে থাকে, যেগুলো 1 বছরে শেষ হয় না। কোনো কোনো ঠিকা কার্য একাধিক বছর চলতে থাকে, কিন্তু লাভ ক্ষতি হিসাব প্রত্যেক বছরে তৈরি করা হয়। এখন যদি 10 বছর একটা কাজ চলে, আপনি 10 বছর যদি একবার লাভ ক্ষতি বের করেন, তাহলে কর্মচারীদের আপনি লাভ ইয়ে দিবেন কিভাবে? পেমেন্ট করবেন কিভাবে? এই জন্য আমাদের এখানে নেই হয়েছে যে আমার যদি একটা কাজ যদি আমার 100 টাকা হয়, 20 টাকার কাজ যখন হয়ে গেছে, বা 5% কাজ, 20% কাজ হয়ে গেছে, তো 20%-এর খরচ এবং 20%-এর প্রফিটটা আমরা বের করি আর কি। সেক্ষেত্রে আমাদের প্রসেস আছে। কেমন? কিভাবে করি? ঠিকাদার্য লাভ লোকসান নির্ধারণ দুটি শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো সম্পূর্ণ ঠিকাদার্যের মুনাফা নির্ণয়, আর একটা হচ্ছে অসম্পূর্ণ ঠিকাদারের মুনাফা নির্ণয়। সম্পূর্ণ করা সম্ভব না যদি কাজটা সম্পূর্ণ, কিছু কাজ আছে ছোট কাজ, ধরুন ছোট একটা রাস্তা আপনি করলেন, রাস্তা শেষ হয়ে গেছে, আপনি বছরের মধ্যে চাইলে মুনাফা নির্ণয় করতে পারেন। আর কিছু কাজ আছে অনেক বৃহত্তম কাজ, যেগুলো অসম্পূর্ণ আহ রয়ে গেছে। কেমন? কিছু অংশ সম্পূর্ণ হয়েছে, তো ওই কাজগুলো আপনি তো পুরো বছরের পুরো প্রফিট কখনোই বের করতে পারবেন না। আচ্ছা, সম্পূর্ণ ঠিকাদার্যের মুনাফা নির্ণয়। যেসব
ঠিকা কার্য চলতি হিসাব সালে আরম্ভ হয়েছে এবং চলতি হিসাব সালে সম্পূর্ণ হয়েছে। ছোট কাজ কেমন? সেসব ঠিকা কার্যের লাভ ক্ষতি অতি নির্ণয় অতি সহজ। ছোট কাজ, সকল খরচ সমূহ ঠিকা কার্য হিসাবে ডেবিট পাশে দেখানো হয় এবং ঠিকা মূল্য উদ্ধৃত মূল্য ঠিকা কার্য হিসাবে ক্রেডিট পাশে দেখা হয়, দুইটার পার্থক্য বের করে লাভ ক্ষতি নির্ণয় করা যায় কেমন। অর্থাৎ খরচগুলো এক ডেবিট পাশে, আয়গুলা ক্রেডিট পাশে দেখে আমরা পার্থক্য বের করে ফেলতে পারি। আচ্ছা, যে কাজগুলো বড়, সেগুলো অসম্পূর্ণ ঠিকাদার যে মুনাফা নির্ণয়, ঠিকাদার খুব বড় হলে এবং একাধিক বছর ব্যাপী চলতে থাকলে সে ঠিকাদার শেষে একসাথে লাভ লাভ লোকসান নির্ণয় করা সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে অসমাপ্ত ঠিকাদারের উপর আংশিক সম্পূর্ণ কাজে লাভ লোকসান নির্ণয় করা হয়, অর্থাৎ যতটুকু সম্পূর্ণ হয়েছে ততটুকুর উপর আমরা লাভ লোকসান নির্ণয় করতে পারি কেমন। অসম্পূর্ণ ঠিকাদারের লাভ ক্ষতি নির্ণয়ের পদ্ধতি আছে, তিনটা পদ্ধতি আছে বেসিক্যালি। একটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ, তারপর হচ্ছে ইন্টারিম স্টেজ বা মাঝামাঝি পর্যায়ে, আর একটা হচ্ছে ফাইনাল স্টেজ কেমন, চূড়ান্ত পর্যায়ে। এই তিনটা স্টেজ আছে। ইনিশিয়াল স্টেজ বলছে যদি যে কাজ 25% বা তার চেয়ে কম হয় কেমন, তাহলে মুনাফা নির্ণয় করা যাবে না। এই আইনে এখানে বলা আছে যে যে কোনো যে ঠিকা কাজ যদি যতটুকু আমার কাজ আছে তার যদি 25% অথবা তার থেকে নিচে আমরা সম্পূর্ণ করি, তখন সেক্ষেত্রে মুনাফা নির্ণয় করা যায় না, তখন মুনাফা সঞ্চিত হিসাবে রেখে দিতে হবে। আর মাঝামাঝি ইন্টারিম পর্যায়ে বলা আছে যে যদি ঠিকা যদি 25% থেকে বেশি অথবা 50% থেকে কম, অর্থাৎ 25 থেকে 49% মাঝামাঝি সময় হয়, তাহলে মুনাফা নির্ণয় করা যাবে। তবে কত পার্সেন্ট নির্ণয় করা যাবে তার একটা ব্যাখ্যা আছে কেমন। এগুলা এটা আমাদের অঙ্ক করতে গেলে এই নিয়মটা লাগে। প্রফিট টেকেন বা প্রফিট দেখতে হবে যে টোটাল ন্যাশনাল প্রফিট ইন্টু 1/3 ক্যাশ রিসিভ বাই ওয়ার্ক সার্টিফিকেট, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ আমাদের কি করতে হবে, আমরা কাউন্ট করতে পারবো যদি আমাদের 50%, 25% উপরে 50% নিচে আমাদের কাজ শেষ হয়, তাহলে 1/3। আচ্ছা, এরপরে বলছে উম, যদি প্রত্যয়নকৃত কাজের 50% বেশি হয় কেমন, 50% থেকে যতটুকু কাজ আমরা নিয়েছি তার 50% বেশি সম্পন্ন হয়, তাহলে 2/3, 2/3 দিয়ে আমরা ক্যাশ রিসিভ বাই ওয়ার্ক সার্টিফিকেট দিয়ে ভাগ করলে আমরা কি করবে, আমরা চলে আসবে কেমন। আর ফাইনাল স্টেজের আরো কতগুলো ধাপ আছে, ওগুলো না জানলে চলবে। আচ্ছা, এখন আছে বেস কস্টিং। আমরা এতক্ষণ বলে ফেলছি, অনেক সময় ক্রেতার পরামর্শ ছাড়াও নির্দিষ্ট বর্ণ অনুযায়ী কিছু নির্দিষ্ট পণ্য তৈরি করা হয়, সেটাকে বেচ বলা হয়। আমরা এটা একটু বলছি। এখন আছে জব ব্যয় এবং প্রসেস ব্যয়, অর্থাৎ জব কস্টিং এবং প্রসেস কস্টিং এর মধ্যে পার্থক্যটা কি আমরা একটু দেখি কেমন। আচ্ছা, জব কস্টিং তো আমরা এতক্ষণ বলছি। প্রসেস কস্টিং হচ্ছে যখন কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করার জন্য একাধিক বিভাগ বা প্রক্রিয়া প্রয়োজন হয় এবং প্রত্যেকটি বিভাগ বা প্রক্রিয়ার জন্য আলাদাভাবে নির্ণয় করা হয়, সেই পদ্ধতিকে বলা হয় কি, প্রসেস কস্টিং। এখানে অনেকগুলা বিভাগ একসাথে কাজ করে। একটা একটা রাস্তা বা একটা ব্রিজ তৈরি করতে গেলে ধরেন অনেকগুলা অনেকগুলা ডিপার্টমেন্ট একসাথে জড়িত হয়ে যায় কেমন। যারা নদী শাসন করে তারা এক পার্ট, যারা উম, হিসাব পার্ট দেখে তারা এক পার্ট, যারা অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনিকভাবে সহায়তা করে তারা আরেকটা অংশ। তো সবগুলোর সাথে সমন্বয় করতে হয় এবং সবগুলা মিলেই একটা কাজ সম্পন্ন হয়। এটা বৃহত্তম কাজ কেমন। এবং এখানে অনেকগুলা একটা কাজ যদিও পুরো একজনে পায়, কিন্তু পার্টস পার্টস সে আবার কিন্তু কাজকে ভাগ করে দেয়, এটা বলে সাব কন্ট্রাক্ট। হ্যাঁ, ধরেন মাটি ফেলতে হবে, এটা হয়তো বড় ইঞ্জিনিয়ার না করে একজন এলাকার একজন ইঞ্জিনিয়ারকে বললো যে আপনারা এই মাটি বরাদ্দের কাজটা নিয়ে নেন। তো এইটা ভাবে একটা কাজকে অনেকগুলো ধাপে ধাপে ভাগ করে এবং সাব কন্ট্রাক্ট হয়ে যায় আর কি। আচ্ছা, জব কস্টিং আমরা বলছি এটা হচ্ছে পণ্য শনাক্ত করা যায়, এখানে প্রক্রিয়া চলাকালীন সময় সাধারণত পণ্য শনাক্ত করা যায় না। আচ্ছা, ক্রেতার পরামর্শ অনুযায়ী এটা তৈরি করা হয়, পণ্য মজুত ও বিক্রয়ের জন্য উৎপাদন করা হয়। প্রত্যেক জবের জন্য আলাদা করে ব্যয় নির্ণয় করা যায়। এখানে যেটা একটা সামগ্রিক অংশ, এটা হুটহাট করে সম্ভব হয় না। জব ক্ষেত্রে ব্যয় বিবরণী তৈরি করা যায়, এখানে ব্যয় বিবরণী তৈরি করা হয় না, এখানে প্রসেস কস্টিং তৈরি করা হয় কেমন। আচ্ছা, এটা পরামর্শের ভিত্তিতে তৈরি করা হয়, আবার নিজেরা ইচ্ছা মতো তৈরি করে। আর একটি নির্দিষ্ট মানের পণ্য প্রস্তুত করা হয়, এটা তো একটা নির্দিষ্ট অর্ডার আছে, অর্ডারের বাইরে এটা কি করবে আর। প্রতিটি জবের সাথে অন্য জবের তো সম্পর্ক নেই, এটা আলাদা আলাদা জব কেমন। এইটা একটির সাথে আরেকটির সম্পর্ক রয়েছে, যেমন একটা একটা বড় কাজের মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, সবগুলো কিন্তু সমন্বয়ে কাজটা সম্পূর্ণ হয়। এই জন্য একটার সাথে একটা ইন্টারনাল সম্পর্ক আছে কেমন। আচ্ছা, এখানে প্রারম্ভিক ও সমাপন চলতি কার্য না থাকার সমস্যা দেখা যায় না। ছোট এটা এটা সমস্যা কম থাকে, এখানে কিন্তু সমস্যা থাকে কেমন। প্রারম্ভিক এবং সমাপন চলতি কার্য মূল্যায়ন করতে হয় আলাদা করে। আচ্ছা, এটা ফরমাইশের উপর উৎপাদন প্রক্রিয়া শুরু হয়, ইহা চলমান প্রকৃতির নয়, এটা দীর্ঘ সময়ব্যাপী চলে না, এটা যেহেতু বড় কাজ কেমন, এটা দীর্ঘ সময়ব্যাপী চলে। আচ্ছা, এই হলো আমাদের পার্থক্য। এরপরে জব ব্যয় এবং ঠিকা ব্যয়ের মধ্যে পার্থক্য কেমন। ঠিকা ব্যয় আমরা একটু দেখি। ঠিকা ব্যয় মানে হলো কন্ট্রাক্ট কস্টিং। বিভিন্ন প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র কার্যের মোট ব্যয় নির্ধারণের জন্য যে ব্যয় নির্ণয় করা হয় তাকে বলা হয় জব কস্টিং। আর কারখানার বাইরে, ঠিক আছে, কন্ট্রাক্ট কস্টিং বেসিক্যালি কারখানার বাইরে হয়। ক্রেতার ফরমায়েশ অনুসারে সম্পাদিত কার্যের ব্যয় নির্ধারণ করার জন্য যে ব্যয় নির্ধারণ করা হয় তাকে কন্ট্রাক্ট কস্টিং বলে কেমন। এটা নর্মালি বৃহৎ আয়তন নির্মাণ কার্য, যেমন এই যে ব্রিজ নির্মাণ, রাস্তা নির্মাণ, বিল্ডিং নির্মাণ, এই ধরনের কাজগুলো আর কি। এটা ছোট ছোট কাজ, আলমারি নির্মাণ, হ্যাঁ, একটা ছোট গাড়ি নির্মাণ করা, কারখানা, এটা কারখানার ভিতরে হয়ে যায়। আচ্ছা, তারপরে বলছে জব কাজ খুব স্বল্প সময়ের মধ্যে সম্পাদিত হয়, এটা দীর্ঘমেয়াদী হইতে পারে, আবার একাধিক বছর ব্যাপী চলতে থাকে কেমন, বড় ধরনের কাজ।
কন্ট্রাক্ট কস্টিং এটা কেমন। আচ্ছা, কারখানার অভ্যন্তরে বা খরিদ্দারের প্রতিষ্ঠানে সম্পাদিত হয়, এটা এটা নর্মালি কারখানার বাইরেই হয়, মানে অর্থাৎ যেখানে কাজটার কন্ট্রাক্ট হয় সেখানে যাই করে দিতে হয় আর কি। আচ্ছা, এটার জন্য যেহেতু কাজটা অসম্পূর্ণ কম থাকে, শেষ হয়ে যায়, এই জন্য মানে ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট লাগে না আর কি, প্রভৃতির সনদপত্রের প্রয়োজন হয় না। এখানে একটা কাজ ধরেন আপনি করছেন 20 ভাগ, এখন আপনি তো দাবি করছেন যে 20 ভাগ করছেন, আসলে 20 ভাগ করছেন কিনা এটা আপনি যখন টাকা চাইবেন যে আমি 20 ভাগ করছি, তখন আপনার কথা শুনবে না, তারা তারা বলবে যে আপনি একজন ইঞ্জিনিয়ারকে দেখান, সে সার্টিফিকেট দিবে। ইঞ্জিনিয়ার যাই দেখবে যে আমার কাজটা 100 ভাগের 20 ভাগ আসলে হয়েছে কিনা, যদি হয় তারা একটা সনদপত্র দেয় আর কি, না হলে দিবেন আর কি। জব ক্ষেত্রে গ্রাহক ও সরবরাহকারীর মধ্যে যে চুক্তি সম্পাদিত হয় তার সাহায্যে কাজ, অন্য কোনো উপচুক্তি নাই এখানে, কোনো সাব কন্ট্রাক্ট নাই কেমন, যে কাজ যে চুক্তি করে সেই কাজটা করে। আর ঠিকাদার যদি তো অনেক বড় ধরনের একটা কাজ, এটার জন্য আলাদা আলাদা চুক্তি হয়, সাব কন্ট্রাক্ট আমরা আগে একটু আগে বলছি। হ্যাঁ, আলাদা আলাদা চুক্তি হয়। আচ্ছা, একটি ঠিকার সাথে অন্য ঠিকার সাদৃশ্য সাধারণত দেখা যায় না, প্রত্যেকটা কাজ যেহেতু আলাদা আলাদা, এটা মিল থাকতে পারে নাও থাকতে পারে কেমন। আচ্ছা, জব ব্যয় ঠিকা ব্যয়ের মধ্যে এগুলো লিখিত প্রশ্ন। আচ্ছা, ঠিকা কার্য কি, কন্ট্রাক্ট কস্টিং কি, এটা আমরা বলছি ক্রেতার পরামর্শ অনুযায়ী কারখানার বাইরে ক্রেতা নির্দিষ্ট স্থানে নির্দেশিত স্থানে সম্পাদিত কাজের জন্য যে হিসাব অনুসরণ করা হয় তাকে ঠিকা কার্য বলে। আর কন্ট্রাক্ট অ্যাকাউন্ট তিনটি অংশ থাকে কেমন। এটা একটা হলো যে কন্ট্রাক্ট, কস্ট অফ কন্ট্রাক্ট অথবা কস্ট অফ ওয়ার্ক ডান, তারপরে ন্যাশনাল প্রফিট, রিয়েলাইজড এন্ড আনরিয়েলাইজড প্রফিট, এই তিনটা নির্ণয়, এটা মূলত ম্যাথমেটিক্যালি অঙ্ক করার জন্য আমাদের লাগবে এটা। আচ্ছা, এগুলো ট্রেডিং দিলে হবে, কন্ট্রাক্টর কি, যিনি কাজ নেয় আর কি কেমন, যিনি কাজটা করে দিবে সেগুলো কন্ট্রাক্টর। আর কন্ট্রাক্ট প্রাইস, ঠিকা মূল্য কি, একটা কাজ করতে যত টাকা আপনার সাথে কন্ট্রাক্ট হয়েছে, 2 কোটি টাকা হলো 2 কোটি, 5 কোটি হলে 5 কোটি, ওটা হচ্ছে কন্ট্রাক্ট প্রাইস। আর সাব কন্ট্রাক্টর মানে হলো যে আপনি যদি একটা বড় কাজ দিচ্ছেন, নেওয়ার পরে ধরেন আপনি একটা বিল্ডিং বানাবেন 10 তলা কেমন, আপনি হচ্ছে কন্ট্রাক্টর। এখন একজনে শুধু আপনাকে ইট দিবে, যে কন্ট্রাক্ট হয়েছে এই বিল্ডিং এ যত ইট লাগবে তুমি দিবা, ওর সাথে কন্ট্রাক্ট হয়েছে, সে হলো সাব কন্ট্রাক্টর আর কি কেমন। আচ্ছা, কন্ট্রাক্টটি, যিনি আমাকে কাজটা দিছে কেমন, ধরুন গুলশান কমার্স কলেজ আমাকে একটা বিল্ডিং বানানোর দায়িত্ব দিয়েছে, তারা হচ্ছে কন্ট্রাক্টটি, আর আমি হচ্ছি কন্ট্রাক্টর আর কি কেমন। আচ্ছা, এখানে বলা আছে, উদাহরণ পড়লে হবে আর কি, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান ঠিকাদার নিয়ে নিজস্ব বৃহদায়তন নির্মাণ বা স্থাপনা সংক্রান্ত কাজগুলো করিয়ে, যে তাদেরকে ঠিকাদাতা বা কন্ট্রাক্টি বলে কেমন। বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, ওরা হচ্ছে কন্ট্রাক্টি বা ঠিকাদাতা। আচ্ছা, ঠিকাদাতা বলছি আমরা, উপর ঠিকা, সাব কন্ট্রাক্ট কি, ঠিকাদারের অংশ বিশেষ যদি পুনরায় ঠিকার মাধ্যমে অন্যকে বা পূর্ণ বা অংশ বিশেষ দেওয়া হয় সেটা হলো সাব কন্ট্রাক্টই কেমন। আচ্ছা, এখানে একটা বিষয় আছে আর্নেস্ট মানি। হ্যাঁ, আর্নেস্ট মানি বা এগুলো কিন্তু বাইবাতেও কাজে দেয়, এই টপিকগুলো বাইবাতেও কাজে, যারা প্রিলিটি টিকবেন তাদের জন্য লাগবে আবার কেমন, আমাদের বাইবা বইতে এগুলো আরো সুন্দর করে দেওয়া আছে। দরপত্রে উল্লিখিত দরপত্র দাতাকে ঠিকা কার্যের আনুমানিক মূল্যের উপর নির্দিষ্ট হারে যে অর্থ জমা দিতে হয় কেমন, তাকে আর্নেস্ট মানি বা আগ্রহী অর্থ বলা হয়। দরপত্র দাতা যদি ঠিকা কার্যের সম্পাদনের বাস্তবে আগ্রহী কিনা এর মাধ্যমে এটিকে যাচাই করা হয়, মানে আপনি একটা অর্থ জমা দিতে হবে কাজটা পাওয়ার জন্য কেমন। আর এটার উদ্দেশ্য আপনি আসলে কাজটা নিতে চান কিনা তার একটা টেস্ট আর কি কেমন। ঠিকা কার্য সম্পন্ন হওয়ার পর কাজের মান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর ঠিকাদারকে ওই অর্থ ফেরত দেওয়া হয়। ঠিকা কার্য প্রদানের করার পর, আচ্ছা যে বুঝবেন তেমন টেন্ডার, টেন্ডার আমরা বলছি যে প্রস্তাবিত দরের তালিকা কেমন, একটা কাজ করার জন্য টেন্ডার ডাকা হয়, যে একটা বিল্ডিং বানানো 10 তলা, আপনি একটা টেন্ডার কি কিভাবে কাজ করবেন, আপনার কাছে কি কি ম্যাটারিজ আছে, বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আপনি কত টাকার মধ্যে করবেন সেটা বর্ণনা দেওয়া হচ্ছে টেন্ডার কেমন। সরকারি কাজগুলো টেন্ডার মাধ্যমে করা হয় আর কি। আচ্ছা, প্রত্যয়ন কৃত কাজের মূল্য অথবা এটাকে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড কেমন, এটা আমরা বলছি দীর্ঘমেয়াদী ঠিকার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় অন্তর ঠিকাদাতা কর্তৃক সার্ভেয়ার, স্থপতি বা প্রকৌশলী কাজের অগ্রগতি জানিয়ে ঠিকাদারকে যে সনদপত্র প্রদান করে সেটা হইলো, অর্থাৎ কাজটা কতটুকু হয়েছে সেটা জানিয়ে যেটা, যে মানে সনদপত্র দেওয়া হয় সেটা হইলো কেমন। আচ্ছা, কস্ট অফ ওয়ার্ক সার্টিফিকেট, এটা তো আমরা একটু আগে বললাম। কস্ট অফ ওয়ার্ক সার্টিফিকেট মানে যে আপনি যে টাকা যদি চান, একটা সার্টিফিকেট দেখাতে হবে আপনি কতটুকু কাজ করছেন। এই জন্য একজন ইঞ্জিনিয়ার কাছে যাইতে হবে কেমন, ইঞ্জিনিয়ার নিকট নিকট থেকে যে পরিমাণ কাজের সনদ পাওয়া যায়, উক্ত কার্য সম্পাদন করতে যে ব্যয় সংগঠিত হয় তাকে প্রত্যয়ন কাজের বয়, মানে একটা বড় কাজ তো একদিনে শেষ হবে না, এখন আপনি তো কিছুদিন পর আপনার টাকা লাগবে। নর্মালি তারা একটু কাজ করার পরে টাকা চায়, এখন কত টাকা দিবে আপনাকে, সেক্ষেত্রে একটা স্থপতি বা ইঞ্জিনিয়ার আপনাকে একটা সার্টিফিকেট দিতে হবে যে হ্যাঁ এত টাকার কাজ শেষ হয়েছে এবং এত পার্সেন্ট কাজ শেষ হয়েছে। তো আপনি যদি 20% কাজ শেষ করেন, আপনাকে 20% টাকা দিবে না, হয়তো 15% টাকা দিবে। কারণ কিছু মানে সিকিউরিটি মানে রাখতে হয়, না না হলে আপনি যখন কাজ ছেড়ে মাঝখান দিয়ে পালিয়ে যাবেন, তখন মানে মালিক কর্তৃপক্ষ তো লস খেয়ে যাবে। নর্মালি যারা কাজ করে তারা চেষ্টা করে যে পুরো টাকাটা আদায় করে ফেলতে কেমন, কিন্তু এই জন্য একটু কৌশলগত অবস্থা নিতে হয় যে আমরা পুরো টাকা দিব না, কিছু টাকা রেখে দিব যাতে না বাড়তে পারে আর কি। অপ্রত্যয়নকৃত কাজ কেমন, কখনো কখনো এমন হতে পারে যে কোনো কারণে, যেমন কাজের মান প্রত্যাশিত পর্যায়ে
বা আপ টু এ স্যাটিসফাই লেভেল না হয় স্থপতি সে পরিমাণ কাজের কোনো প্রত্যয়ন দেন না। এই কাজ করতে ঠিকাদারের যে ব্যয় হয় তাকে অপ্রত্যয়ন যখন ইঞ্জিনিয়ার দেখে দূর কোনো কাজে হয় না তখন তারা এই সার্টিফিকেট দেয় না। আচ্ছা, আর্নের রিটেনশন মানি, রিটেনশন মানিটাকে একটু আগে আমি বলে ফেলছি, এখন এটা আবার শুনেন। রিটেনশন মানি হলো ঠিকাদাতা প্রত্যয়ন বা স্থপতির প্রত্যয়নকৃত মূল্য থেকে একটি নির্দিষ্ট অংশ কেটে রেখে অবশিষ্ট অংশ অর্থ ঠিকাদারকে প্রদান করে। অর্থাৎ আপনি বললেন যে আপনার 20% কাজ হয়েছে, আপনার 20,000 টাকা দেন বা 1 লক্ষ টাকা দেন, তখন আপনাকে 1 লক্ষ দিবে না, কিছু অংশ কেটে রেখে দিবে। এই যে অংশ কেটে দিবে এটা কোনো রিটেনশন মানি, এটা রাখার একটা উদ্দেশ্য আছে। এক্ষেত্রে যে অংশ ভবিষ্যতে প্রদান নিমিত্তে কেটে রাখা হয় তাকে রিটেনশন মানি বলে। মূলত ঠিকাদার মূল্য দাবি সবগুলো মানে যারা কাজ করে তারা চেষ্টা করে সব টাকা নিয়ে যেতে, কিন্তু যারা মালিক পক্ষ তারা সিকিউরিটি হিসেবে এই টাকাটা রেখে দেয়। ঠিকাদার তার সম্পূর্ণ পরিমাণ অর্থ প্রদান করেন না। কেন প্রদান করেন না? ঠিকা কার্য অলাভজনক মনে হলে ঠিকাদার কার্য ছেড়ে চলে যেতে পারেন, অথবা স্থপতির সনদের হেরফের থাকতে পারে। অনেক সময় যে বলছে 20% কাজ হয়েছে, যদি মনে করেন ইঞ্জিনিয়ারকে টাকা দিয়ে বলেন যে আমার 30% কাজ হয়ে গেছে, আসলে হয়ে গেছে 15% কাজ। আমাদের দেশ তো বুঝছেন তো, তখন সনদের হেরফের থাকতে পারে কেমন। আর আপনি টাকাটা দিয়ে দিচ্ছেন, টাকা কাজ করছে 20%, আপনি দিচ্ছেন 30% টাকা, সে আর আসবে না, কেউ দা এবার তো বাকি। এরকম হচ্ছে অনেকের বিল্ডিং রেখে, আপনারা যদি খোঁজ নেন আমি জানি কেমন, ঢাকাতে অনেক আছে কাজ মাঝপথে রেখে চলে যায়। তো এরা এই হিসাব বিজ্ঞানে এই নলেজটা নাই যে রিটেনশন মানি রাখতে হবে কেমন। হ্যাঁ, রিটেনশন মানি রাখতে হবে। এবং আপনার আমার শ্বশুর বাড়ির লোকেরা এটার সাথে সম্পৃক্ত, আমি জানি ভালো করে কেমন। এই জন্য তাদের তো আর হিসাব বিজ্ঞান রিটেনশন মানি জানা নাই। আমার কাছে যখন বলছে আমি বলছি আপনি সব টাকা দিলেন কেন, কিছু টাকা তো আপনার হাতে রাখতে হবে, কিছু টাকা আপনাকে রাখতে হবে, যাতে সে পালায় গেলে আপনার কোনো লস না হয় কেমন, আপনি আরেকজনকে কাজ দিতে পারেন। এই জন্য একটা নির্দিষ্ট অংশ কেটে রেখে অবশিষ্ট টাকা ঠিক কন্ট্রাক্টরকে দিতে হবে। সব সমান টাকা দিতে পারবেন না, বেশি টাকা তো প্রশ্নই আসে না, একটু কম রাখাটা যে মূল কথা হচ্ছে যে যত টাকা সে দাবি করে সেই টাকা থেকে ভবিষ্যতে প্রদান নিমিত্তে কেটে রাখা অর্থকে রিটেনশন মানি বলে। এটা এটা মূলত এই যে এখানে বলা হয়, সাধারণত সংরক্ষিত অর্থের সর্বাধিক সীমা শতকরা 20 ভাগ হয়ে থাকে। যত টাকা দাবি করবে আপনি 20 ভাগ রেখে দিতে পারবেন কেমন। অর্থাৎ সে যদি 5 লক্ষ টাকা দাবি করে বা 3 লক্ষ, 5 লক্ষ টাকা একটি চুক্তি মূল্যে 3 লক্ষ টাকা বলে সনদ দিল যে 3 লক্ষ টাকা কাজ হয়েছে, তাহলে আপনি 20% রেখে দিবেন, 60,000 টাকা রেখে দিবেন কেমন। এই 20% সর্বোচ্চ রেখা রাখা যায় বলার এটা তোমার কেমন। এটা উদ্দেশ্য তো এখন বুঝছেন অসমাপ্ত কার্য সম্পাদনের কোনো প্রকার অসুবিধা দেখা দিলে সেক্ষেত্রে রক্ষিত অর্থ রক্ষা কবচ হিসেবে কাজ করে, কেমন সেফ গার্ড হিসেবে কাজ করে এটা। যাতে অনেক সময় যদি কন্ট্রাক্টর মনে করে যে না এই কাজ করে আমার লাভ হবে না, আমি আসলে বলছি কিন্তু আমার আসলে লাভ হবে না, আমি ভাগি এখান থেকে কেমন, তখন সে পালা যেতে পারে। পালায় গেলে যাক, আমি তো টাকা রেখে দিলাম কেমন, এই আর কি। আচ্ছা, সার্টিফিকেটের উপযোগিতা আলোচনা করো। এটা ঠিকাদারকে আর্থিক ঝুঁকি হ্রাস করে। এই জন্য ইঞ্জিনিয়ারটা ঠিক রাখতে হবে কেমন, আসলে ভালো মানুষের সব জায়গায় দরকার, যে একজন ইঞ্জিনিয়ার যে সার্টিফিকেট দিবে সে যেন সঠিক সার্টিফিকেট দেয় আর কি। এইটা তাহলে সে ঠিকাদারকে আর্থিক ঝুঁকি থেকে হ্রাস করে, পরিচালন ব্যয় নির্বাহ করে, যথাসময়ে কাজ। আচ্ছা, এখানে আমাদের কন্ট্রাক্ট অ্যাকাউন্টিং একটা একটা ফরম্যাট দেওয়া আছে, লিখিত পরীক্ষার জন্য এই ফরম্যাটটা লাগবে। যারা 47 লিখে দিবেন বা 49 তো লিখিত নাই, তখন এটা লাগবে কেমন। আচ্ছা, এখন একজন পড়েন, কে পড়তে পারেন একজন পড়েন দেখি। ফারুক আসুনি? আছি স্যার। হ্যাঁ পড়ো, একটু পড়ো দেখে। জব কস্টিং পদ্ধতিতে প্রতিটি কাজকে ধরা হয় উত্তর হিসেবে আলাদা অ্যাকাউন্ট হিসাবে। জব কস্টিং এর মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিটি কাজের লাভ ক্ষতি নির্ণয়। কোন কোন শিল্পে জব কস্টিং ব্যবহৃত হয়? টেইলারিং, প্রিন্টিং, রিপেয়ারিং ওয়ার্ক। এই কাজে জব কস্ট ব্যবহৃত হয় প্রতিটি কাজের খরচ লিপিবদ্ধ করার জন্য। ডিরেক্ট ম্যাটেরিয়াল যোগ ডিরেক্ট লেবার যোগ ওভারহেড ইকুয়াল হচ্ছে ফ্যাক্টরি কস্ট। প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট নির্ণয় করা হয় বাজেটের ডাটা থেকে। জব অর্ডার কস্টিং সিস্টেমের প্রথম ধাপ জব কস্ট তৈরি। সবগুলো পড়তে হবে কস্ট না, প্লাস যেগুলো যেগুলো দাগানো আছে সেগুলো পড়লে হবে। বাকি হলে বাসায় রিডিং হবে, হ্যাঁ। জব কস্টিং এ আন্ডার অ্যাবজর্পশন অফ ওভারহেড হলে খরচ বাড়বে। বেস কস্টিং এ বলা হয় জব কস্টিং এর বিশেষ রূপ। হ্যাঁ, ব্যাচ ব্যাচ কস্টিং এ ইউনিট কস্ট সমান সমান টোটাল ব্যাচ কস্ট ভাগ ব্যাচ সাইজ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে মূলত মানে একটু রিডিং দিলে হবে যে বেস কস্টিং ইন্ডাস্ট্রি উদাহরণ হচ্ছে ফার্মা কোম্পানি, যারা ফার্মাসিউটিক্যাল তারা এটা ইউজ করে। আচ্ছা, কন্ট্রাক্ট কস্টিং এর কাজ হলো দীর্ঘমেয়াদী, এটা আমরা এতক্ষণ যা বলছি কেমন। এটা দীর্ঘমেয়াদী কাজ, স্বল্পমেয়াদী কাজ না। কন্ট্রাক্ট কস্টিং ব্যবহৃত হয় শিপ বিল্ডিং, রোড, ব্রিজ, কনস্ট্রাকশন, বড় ধরনের কাজগুলোর ক্ষেত্রে কন্ট্রাক্ট কস্টিং ব্যবহার হয় কেমন। কন্ট্রাক্ট কস্টিং ক্রেডিট সার্টিফিকেট কোনটা বসে, ওয়ার্ক সার্টিফিকেট, এটা ম্যাথের ক্ষেত্রে বুঝতে পারবেন, ওয়ার্ক সার্টিফিকেটটা ম্যাথ পাশে ক্রেডিট পাশে বসে।
নোশনাল প্রফিট বলতে ওয়ার্ক সার্টিফিকেট থেকে কস্ট অফ ওয়ার্ক সার্টিফিকেট ওয়ার্ক ওয়ার্ক সার্টিফিকেট থেকে কস্ট অফ ওয়ার্ক সার্টিফিকেট বিয়োগ করলে পাওয়া যায়। রিটেনশন মানি আমরা তখন বলছি এটা হচ্ছে আটকানোর অর্থ, কেমন, এটা সেফ গার্ড বা নিরাপত্তার স্বার্থে এই টাকাটা রেখে দেওয়া হয়। আপনারা যখন বিলিং টিলিং করবেন তখন অবশ্যই মনে রাখবেন যে রিটেনশন মানি রাখবেন, কেমন, সব টাকা দিবেন না, হ্যাঁ, যতটুকু কাজ করছে তার থেকে কিছু টাকা অবশ্যই রাখবেন। ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে হলো যে দুইটা সমন্বয়, সার্টিফাইড আর আনসার্টিফাইড ওয়ার্ক, কেমন। আচ্ছা, রিজার্ভ প্রফিট রাখা হয় নিরাপত্তার জন্য, ওই যে রিজার্ভ প্রফিট যেটা আছে এটা রাখা হয় নিরাপত্তার জন্য, কেমন। তারপরে আছে ওয়ার্ক সার্টিফিকেট সম্পর্কিত হচ্ছে কন্ডাক্ট কস্টিং এর সাথে। আচ্ছা, তারপর জব কস্টিং এর উপযোগী নয় রোড কনস্ট্রাকশনে, যেহেতু এটা বড় কাজ, এখানে লাগবে কন্ট্রাক্ট কস্টিং, কেমন। কন্ট্রাক্ট কস্টিং প্রফিট ট্রান্সফার বিবেচনা করা হয় কমপ্লিশন স্টেজ অনুযায়ী। আমরা বলছি যে প্রফিট কখন কাউন্ট করবো, আমাদের তিনটা স্টেজ আছে, প্রাইমারি স্টেজ, ইন্টারিম স্টেজ, ফাইনাল স্টেজ, কেমন। এটা আমরা এতক্ষণ আলোচনা করছি। জব কস্টিং এ শীটে প্রাইম কস্ট কি করা হয়, ডিরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ডিরেক্ট লেবার, ডিরেক্ট ওভারহেড, সরি ডিরেক্ট অন্যান্য খরচ যোগ করলে আমরা প্রাইম কস্টটা পেয়ে যাই। আচ্ছা, এখন প্রশ্ন পড়েন ফারুক, পড়েন দেখে একটু। জব কস্টিং পদ্ধতিতে প্রতিটি কাজকে ধরা হয় আলাদা অ্যাকাউন্ট হিসাবে। 2 নম্বরে, জব কস্টিং এর মূল উদ্দেশ্য প্রতিটি কাজের লাভ ক্ষতি নির্ণয়। 3 নম্বরে, কোন কোন শিল্পে জব কস্টিং ব্যবহৃত হয়? টেইলারিং, প্রিন্টিং, রিপেয়ার ওয়ার্ক। জব কস্ট শিট ব্যবহৃত হয় প্রতিটি কাজের খরচ লিপিবদ্ধ করার জন্য। ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ওভারহেড মিলে হয় ফ্যাক্টরি কস্ট। 6 নম্বরে, প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট নির্ণয় করা হয় বাজেটের ডাটা থেকে। 7 নম্বর, জব অর্ডার কস্টিং সিস্টেমে প্রথম ধাপ জব কস্ট শিট তৈরি। 8 নম্বরে, কস্ট প্লাস 9 নম্বর পড়লে হবে, 9 নম্বর, হ্যাঁ। ডব্লিউআইপি অর্থাৎ ওয়ার্ক ইন প্রগ্রেস। জব কস্টিং এ থাকে অসমাপ্ত কাজের খরচ। জব কস্টিং এ আন্ডার অ্যাবজর্পশন অফ ওভারহেড হলে খরচ বাড়বে। এবার ব্যাচ কস্টিং থেকে কিছু এমসিকিউ আছে। ব্যাচ কস্টিং মূলত ব্যবহৃত হয় এক জাতীয় অনেক প্রোডাক্ট একসাথে উৎপাদনে। ব্যাচ কস্টিং কে কখনো কখনো বলা হয় জব কস্টিং এর বিশেষ রূপ। ব্যাচ কস্টিং ইন্ডাস্ট্রিজ এর উদাহরণ ফার্মা কোম্পানি অর্থাৎ মেডিসিন প্রোডাকশন। সেট আপ কস্ট বেশি হলে। এবার আছে কন্ট্রাক্ট কস্টিং এর কিছু এমসিকিউ। কন্ট্রাক্ট কস্টিং এ কাজ হয় দীর্ঘমেয়াদে। কন্ট্রাক্ট কস্টিং সাধারণত কোন শিল্পে হয়? শিপ বিল্ডিং, রোড, ব্রিজ কনস্ট্রাকশন। কন্ট্রাক্ট অ্যাকাউন্ট এ ক্রেডিট সাইডে লেখা হয় ওয়ার্ক সার্টিফাইড। নোশনাল প্রফিট নির্ণয় করা হয় ওয়ার্ক সার্টিফাইড মাইনাস কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড, এদের নোশনাল প্রফিট নির্ণয় করা হয়। রিটেনশন মানি হলো কন্ট্রাক্ট কন্ট্রাক্টি কর্তৃক আটকানো অর্থ। মালিক কন্ট্রাক্টর মানে হচ্ছে যারা মালিক কর্তৃপক্ষ, তারা কিছু টাকা রেখে দেয় আর কি, সেটাকে বলে রিটেনশন মানি, হ্যাঁ। এসকেলেশন ক্লজের উদ্দেশ্য মূল্য বৃদ্ধির প্রভাব সামলানো। রিজার্ভ প্রফিট রাখা হয় নিরাপত্তার জন্য। সাব কন্ট্রাক্ট মানে মেইন কন্ট্রাক্টের অধীনে ছোট ছোট কাজ। জেনারেল মিক্সড কোশ্চেন আছে। ওয়ার্ক সার্টিফাইড সম্পর্কিত হচ্ছে কন্ট্রাক্ট কস্টিং। জব অর্ডার সিস্টেমে ওভারহেড বেশি হলে প্রফিট মার্জিন কমবে। কন্ট্রাক্ট কস্টিং এসকেলেশন ক্লজ থাকলে কন্ট্রাক্টর ক্ষতিগ্রস্ত হয় না। কন্ট্রাক্ট কস্টিং এ ওয়ার্ক আনসার্টিফাইড মানে ইঞ্জিনিয়ার দ্বারা অনুমোদিত নয়। সার্টিফাইড হলে জব ইঞ্জিনিয়ার, কস্টিং সার্টিফাইড যদি হয় তাহলে ইঞ্জিনিয়ার, আনসার্টিফাইড। আনসার্টিফাইড যেহেতু আছে এটা ইঞ্জিনিয়ার অনুমোদন করবে না, হ্যাঁ। জব কস্টিং উপযোগী নয় রোড কনস্ট্রাকশনে। তাহলে এটা এটা কি লাগবে এখানে, এখানে লাগবে কন্ট্রাক্ট কস্টিং, কেমন, বড় ধরনের কাজ তো এটা। আচ্ছা, এই হলো এটা আমাদের মোটামুটি থার্ড চ্যাপ্টারের আলোচ্য বিষয়ের সাথে কিছু এমসিকিউ প্র্যাকটিস দেওয়া হয়েছে আর কি। এরপরে আমাদের আসে চ্যাপ্টার 4। এখানে বলা আছে অ্যাকাউন্টিং প্রসিডিউর ফর প্রসেস কস্টিং, হ্যাঁ, প্রসেস কস্টিং, শুধু একটা বিষয় আলোচনা আছে প্রসেস কস্টিং নিয়ে। তো প্রসেস কস্টিং এর মধ্যে আমাদের যে অংশটা সিলেবাসে দেওয়া আছে সেটা হচ্ছে ভ্যালুয়েশন অফ ওয়ার্ক, এরপর ভ্যালুয়েশন ওয়ার্ক ইন প্রোগ্রেস, ইকুইভ্যালেন্ট প্রোডাকশন, কস্টিং ফর বাই প্রোডাক্ট অ্যান্ড জয়েন্ট প্রোডাক্ট, কেমন। এই হলো আমাদের আলোচ্য বিষয় বা টপিক।
আমরা শুরুতে কনসেপ্ট আলোচনা করবো, তারপর এমসিকিউ প্র্যাকটিস করবো। আর রাতে বলছি আমরা আরেকটা ক্লাস নিব ইনশাআল্লাহ, যদি সুযোগ হয়, যেখান থেকে ম্যাথ প্রশ্ন প্র্যাকটিস করতে হবে প্রচুর। কেমন? গতকালকে আমরা ম্যাথের একটা ক্লাস দিয়েছিলাম, যেখানে অনেক ম্যাথ আছে, আপনারা অবশ্যই এটা করতে হবে। এই দুইটা থেকে ম্যাথ কিন্তু আসবে পরীক্ষায়। আচ্ছা, এখন আমরা দেখি প্রসেস কস্টিংটা কি। এটা আমরা এতক্ষণ আলোচনা করছি যে উৎপাদন ব্যয় হিসাব পদ্ধতির বিভিন্ন প্রক্রিয়ায় ব্যয় আলাদাভাবে বের করে মোট ব্যয় নির্ণয় করা হলো প্রসেস কস্টিং। কেমন? একটা উৎপাদন প্রক্রিয়ার মধ্যে নানান স্টেপ থাকে। তো আমরা যদি বিভিন্ন যে প্রত্যেকটা স্টেপে যখন আলাদা করে ব্যয় নির্ণয় করে, তারপরে যখন তিনটা যোগ করবো, আমরা মোট ব্যয় পেয়ে যাবো। কেমন? আচ্ছা, একটা উদাহরণ দেখি কি বলা আছে, উদাহরণটা পড়েন দেখি পারো। উদাহরণ ও হুম। একটি উদাহরণ স্বরূপ, একটি বস্ত্র মিলে তুলা দ্বারা সুতা তৈরি, হুম। সুতা দ্বারা বুনন হুম। এবং বয়নকৃত বস্ত্রে ইস্ত্রিকরণ, রংকরণ তথা সমাপন আলাদা কর্মপ্রক্রিয়া। এ ধরনের প্রতিটি কর্মপ্রক্রিয়া পরপর আলাদা জায়গায় বা বিভাগে সংগৃহীত হয়। প্রক্রিয়া ব্যয় পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটি আলাদা প্রক্রিয়া বা কর্ম পর্যায়ে সম্পন্ন ব্যয়সমূহ আলাদা প্রক্রিয়া ব্যয় হিসাবের অধীনে জড়ো করে উক্ত প্রক্রিয়ার জন্য পৃথক গড় ব্যয় একক নির্ণয় করা হয়। এভাবে তিনটি আলাদা প্রক্রিয়া হিসাবের মাধ্যমে তিনটি আলাদা গড় ব্যয় একক পাওয়া যাবে বা ঊর্ধ্বক্রম অনুযায়ী বাড়তে থাকে। সর্বশেষ প্রক্রিয়াটির মোট ব্যয় এবং একক প্রতি ব্যয় হলো উক্ত সমাপ্ত পণ্যের একক প্রতি ব্যয় ও মোট ব্যয়। তার মানে এখানে আমরা প্রসেস কস্টিং এর বিজার মধ্যে একটা হলো যে তুলা থেকে সুতা তৈরি করা। তো তুলা থেকে সুতা তৈরি করতে একটা ব্যয় হবে, এটা হচ্ছে একটা ধাপ। আবার সুতা দিয়ে যখন আমরা কাপড় তৈরি করবো, সেটা আরেকটা প্রসেস বা আরেকটা ধাপ, সেখানে আবার ব্যয় হবে। কেমন? এটা একটা ওয়েভিং, একটা একক ব্যয়। সুতা তৈরি করার একটা একক ব্যয়। এরপরে সুতাকে কাপড়কে আমার রং করতে হবে, ইস্ত্রি করতে হবে, তারপর বাইন্ডিং করতে হবে, মানে প্যাকেট করতে হবে, সেটার ফাইনাল ধাপ। কেমন? ফিনিশ গুডস। এটা আরেকটা ধাপ। তো তিনটা ধাপে কিন্তু আলাদা আলাদা ব্যয় হচ্ছে। তো তিনটা ধাপ যদি আমরা বলতো যে সুতা তৈরি করতে যে ব্যয় হয়, এটা হচ্ছে একক প্রতি একক ধাপ। যদি বলে যে কাপড় তৈরি করতে কি, এটা একটা একক ধাপ। কেমন? আর ফিনিশ তৈরি করতে এটা একটা ধাপ। তিনটা ধাপ যদি একসাথে যোগ করি, তাহলে আমরা পুরো প্রক্রিয়া। কেমন? তাহলে প্রসেস কস্টিং এর ধাপে ধাপে কাজ করতে হয়, মূল বিষয় সেটা আর কি। কেমন? আচ্ছা। আচ্ছা, এখন প্রসেস কস্টিং এর প্রকারভেদ। ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ প্রসেস কস্টিং। যেসব প্রতিষ্ঠানে উৎপাদন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ধারাবাহিকভাবে চলতে থাকে, একটি প্রক্রিয়ার উৎপাদিত পণ্য পরবর্তী প্রক্রিয়ার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। যেটা আমরা বুঝছি, যেমন যারা সুতা তৈরি করে তাদের কাঁচামাল হচ্ছে তুলা। কেমন? যারা কাপড় তৈরি করে তাদের কাঁচামাল হলো সুতা। যারা টেইলার্স, তাদের কাঁচামাল হলো কাপড়, তারা পোশাক তৈরি করে। তাহলে একজনের যেটা কাঁচামাল, আরেকজনের জন্য সেটা কিন্তু ফিনিশ গুডস। হ্যাঁ। আবার যারা, যেমন যারা কাপড় তৈরি করে তাদের জন্য কাঁচামাল হলো কি? কাপড় তৈরি করলে তাদের জন্য কাঁচামাল হলো কি? সুতা। আর যারা পোশাক তৈরি করে তাদের জন্য কাঁচামাল হলো কাপড়। তো এইটা বলছে যে এই যে ধাপগুলা, প্রসেস কস্টিং মানে এক একটা ধাপের সাথে একটা ধাপ মানে ওতপ্রোতভাবে জড়িত এবং ধারাবাহিক একটা প্রক্রিয়া। কেমন? একটি প্রক্রিয়ার উৎপাদিত পণ্য পরবর্তী প্রক্রিয়া কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এটা হলো প্রসেস। এটাকে আমরা পাঁচ ভাগ করতে পারি। এখানে বলা আছে সিঙ্গেল কস্টিং বা একক উৎপাদন, এটা আমরা আলোচনা করছি বিগত ক্লাসে। ডিপার্টমেন্টাল কস্টিং। কেমন? এই পদ্ধতির প্রত্যেক বিভাগের পণ্যের উৎপাদন ব্যয়কে আলাদাভাবে নির্ণয় করা হয়। যেমন লৌহ বা ইস্পাত কারখানা, কাগজের মিল, এই পদ্ধতি প্রয়োগ করা হয়, তারা ডিপার্টমেন্টাল কস্টিং মেথড ফলো করে। অপারেটিং অপারেটিং অপারেশন কস্টিং, এই প্রক্রিয়ায় প্রত্যেকটি ধাপে আলাদাভাবে ব্যয় নির্ণয় করা হয়। কেমন? তারপরে আছে অপারেটিং কস্টিং, পরিচালন ব্যয়। যে এটার মূলত সেবামূলক প্রতিষ্ঠান যেগুলো আছে, যারা সেবা উৎপাদন করে, তারা এই পদ্ধতি ফলো করে, যেমন পরিবহন সংস্থা, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, এইগুলো। কেমন? এরপর আছে মাল্টিপল কস্টিং, বহুমুখী উৎপাদন ব্যয় হিসাব। কোন জটিল দ্রব্যের বিভিন্ন অংশ পৃথকভাবে উৎপাদন করার পরে এগুলা যুক্ত করা, মানে অ্যাসেম্বল করা হয়, সেটা হইলো মাল্টিপল কস্টিং বা বহুমুখী উৎপাদন ব্যয়। যেমন গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান, অটোমোবাইল। কেমন? গাড়ি নির্মাণ, গাড়ি দেখুন বিভিন্ন পার্টস বিভিন্নভাবে তৈরি হয়, এরপর একসাথে কি করে, এটাকে অ্যাসেম্বল করে হয়, সেটা হলো মাল্টিপল। তারপরে এই যে রেডিও, সেম কথা। কেমন? রেডিওর বিভিন্ন পার্টস বিভিন্ন জায়গায় তৈরি হওয়ার পরে মোবাইল ফোন, একই কথা। কেমন? আচ্ছা, প্রক্রিয়া ব্যয় বা প্রসেস কস্টিং এর বৈশিষ্ট্য কি কি আছে? এটা একাধিক প্রক্রিয়া, এই পদ্ধতি উৎপাদন কার্য একাধিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয়। প্রতিটি ধাপ বা প্রক্রিয়া আলাদাভাবে ব্যয় নির্ণয় করা হয়। কেমন? প্রত্যেকটি স্টেজে আলাদা করে ব্যয় নির্ণয় করা হয় এবং সবগুলো স্টেজ যোগ করলে আমরা টোটাল কস্টটা পেয়ে যাই আর কি। আচ্ছা। পরবর্তী প্রক্রিয়া কাঁচামাল। প্রক্রিয়া ব্যয় হিসাব পদ্ধতি, একটি প্রক্রিয়ার উৎপাদিত পণ্য পরবর্তী প্রক্রিয়া কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। সমমানের পণ্য, একটি প্রক্রিয়া সাধারণত একই রকমের বা সমমানের পণ্য তৈরি করা হয়। কেমন? এই প্রসেসে যখন গাড়ি এক চালানে যে 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 গাড়িগুলো আছে, আমরা যে মডেল বই না, নোট 13, দেখবেন যে সবগুলো একই পণ্য, সম্মানের পণ্য তৈরি হচ্ছে। কেমন? আচ্ছা। উপজাত, বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্ট তো বুঝতেই পারতেছেন, একটা তৈরি করতে যাইয়া বাই চান্স যদি আরেকটা তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে বাই প্রোডাক্ট।
কোনো প্রক্রিয়ায় প্রধান উৎপাদনের সাথে এক বা একাধিক উপজাত দ্রব্য উৎপাদিত হতে পারে, যেমন সাবান তৈরি করতে গিয়ে যদি গ্লিসারিন তৈরি হয়, কেমন? আমরা যে এই ধান ভাঙি, কেমন ধান ভাঙতে যে আমরা যে তুষ পাই, সেটা হলো বাই প্রোডাক্ট। অর্থাৎ আমাদের ধান থেকে আমরা মেইন প্রোডাক্ট হচ্ছে চাল, আর পাশাপাশি যেটা পেলাম সেটা হচ্ছে তুষ, কেমন? অথবা আটার সাথে বা সরিষা ভাঙলে আমরা সরিষার তেল পাই, সাথে সাথে গরুর যে খায় খৈল, সেটা আমরা পেয়ে যাই। অর্থাৎ যেটা আমরা মানে আমরা প্রোডাকশন করার জন্য তৈরি করি না, কিন্তু আমাদের কাজে লাগে এবং সেল ভ্যালু আছে, সেটা হচ্ছে বাই প্রোডাক্ট, কেমন? যেমন এই যে গ্লিসারিন কিন্তু বাজার মূল্য আছে। এটা আমাদের সুবিধা হয়েছে গ্লিসারিন কারণে সাবানের মূল্যটা কমানো যায়, কারণ এটা একটা এখান থেকে একটা আয় হয়, কেমন? একটা তৈরি করতে মেইন প্রোডাক্ট হলো সাবান, আর পাশাপাশি তৈরি হয় গ্লিসারিন, দুইটা আমাদের। কিন্তু সাবানের মূল্য আর গ্লিসারিন মূল্য কিন্তু এক না। যদি সাবানের মূল্য আর গ্লিসারিন মূল্য একই হয় এবং উৎপাদন করার সময় যদি উদ্দেশ্য থাকে আমি সাবান তৈরি করবো, গ্লিসারিন তৈরি করবো, তখন সেটাকে বলা হয় যে জয়েন্ট প্রোডাক্ট, কেমন? যৌথ ব্যয়। আর যদি বলে যে বা মেইন প্রোডাক্ট বলা যেতে পারে। আর যদি মেইন প্রোডাক্ট হচ্ছে সাবান, কিন্তু তৈরি করে একটা তৈরি করতে যে বলে হয়ে গেছে আরেকটা, কেমন? ওই যে আমরা বলি না, হইতে চাইছিল যে মাছ হয়ে গেছে কি, যে যারা ভালো সাঁতার পারে আমরা অনেক সময় বলি, বা উঠতে পারে, একটা উদাহরণ দিয়ে বলি না এগুলা কাল্পনিক ভাবে। আচ্ছা, এখন আছেন অ্যাপ্লিকেশন অফ প্রসেস কস্টিং। আচ্ছা, পড়েন দেখি একজন, ফারুক বলেন তো দেখি অ্যাপ্লিকেশন কি আছে। অ্যাপ্লিকেশন অফ রাসায়নিক শিল্প। হ্যাঁ, উদাহরণগুলো বলেন, উদাহরণ। রাসায়নিক রাসায়নিক রসায়ন, পেট্রোলিয়াম, ইস্পাত, রাবার, সিমেন্ট, শোধনাগার, কাগজ, রং, কালি, ওষুধ, বার্নিশ, প্লাস্টিক ও সাবান শিল্প, টুথপেস্টে আচ্ছা, বুঝতে পারছেন তাহলে সংযুক্ত। এগুলা রাসায়নিক উৎপাদিত হয়, রাসায়নিক ভাবে তো তৈরি হয়। এগুলোর মধ্যে অনেকগুলো ধাপ আছে, কেমন? ইস্পাত যখন লোহা যখন তৈরি হয়, এটাকে আগে আগে কি করতে হয়, আগুনে মানে একবারে লোহা পানির মতো করে ফেলে, এরপরে এটাকে নির্দিষ্ট শেপ করে, এরপরে এটাকে আরেকটা মেশিনে কাটে, অনেকগুলো প্রসেস আছে, কেমন? একবারে তৈরি হয় না। সিমেন্টের একই কাহিনী। রং যে তৈরি হয়, আপনারা যদি এখানে যান, কাগজের ক্ষেত্রে একই কাহিনী। কাগজ আগে আগে যে এটা র মেটেরিয়ালসকে প্রসেস করতে হয়, এটাকে শুকাইতে হয়, এরপরে এটাকে নির্দিষ্ট শেপে আনতে হয়, এরপরে এটাকে কাটতে হয়, কেমন? সংযোজন শিল্প, যে বিভিন্ন পার্টস সংযোজন করে যেটা তৈরি হয় আর কি, অ্যাসেম্বল যেটাকে আমরা বলি। যেমন বাংলাদেশের যে প্রগতি মোটরস, বাংলাদেশের গভর্নমেন্ট যে যারা ম্যাজিস্ট্রেট হয় বা গভর্নমেন্টের কর্মকর্তা যারা আছে, তাদের জন্য যে গাড়িগুলো আসে, সেটার একমাত্র কারখানা সীতাকুণ্ডে আছে অটোমোবাইল, তারা এখানে অ্যাসেম্বল করে, বাট পার্টস গুলো সরাসরি বাইরে থেকে আসে, কেমন? উড়োজাহাজ, তারপরে বেসিক্যালি ইলেকট্রনিক্স জিনিসগুলো আর কি, কেমন? ওয়াশিং মেশিন, তারপরে এয়ার কন্ডিশন। খনি শিল্প, যেমন তেল, কয়লা, লৌহ। সেবা শিল্প, যেমন বিদ্যুৎ ও তাপ উৎপাদন, পানি সরবরাহ, কেমন? খাদ্য বস্ত্র শিল্প, আটা, ময়দা, বিস্কুট, সুজি, এগুলা, কেমন? সুবিধা হচ্ছে ব্যয় নির্ণয় করা সহজ হয়, সহজে হিসাব রক্ষণ করা যায়। প্রক্রিয়া ব্যয়, এখানে প্রশ্ন হলো যে আহ কিভাবে নির্ণয় করা হয় সূত্র সাহায্যে, কেমন? কস্ট পার ইউনিট, মানে একক প্রতি ব্যয় কিভাবে নির্ণয় করা হয়। তাহলে একক প্রতি ব্যয় নির্ণয় করতে হলে আমাদের কি করতে হয়, টোটাল প্রসেস কস্ট থেকে স্ক্র্যাপ ভ্যালু বাদ দিতে হয়, কেমন? স্কেল স্ক্র্যাপ ভ্যালু ফ্রম নর্মাল লস ডিভাইড বাই নর্মাল আউটপুট, এটা দিয়ে বের করলে আমরা কস্ট পার ইউনিট পেয়ে যাবো। অর্থাৎ আমাদের যত কষ্ট হয়েছে, কেমন, এখান থেকে কিছু স্ক্র্যাপ ভ্যালু আছে, ওটাকে বিয়োগ করার পরে নর্মাল আউটপুট দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাবো। প্রতিটি কেন্দ্রের জন্য পৃথক করে হিসাব খোলা হয়। আচ্ছা, স্ক্র্যাপ ভ্যালু বিয়োগ করে দেখাইতে হয়, এটা আমরা বললাম। প্রক্রিয়া ব্যয় হিসাবের উপাদান সমূহ, একটা প্রসেস কস্টিং উপাদান আছে কাঁচামাল, লেবার লাগবে, এরপরে প্রত্যক্ষ ডিরেক্ট কস্ট আছে, পরোক্ষ খরচ আছে, চারটা উপাদান যোগ করলে আমরা আমরা একটা প্রসেস কস্টিং এর পূর্ণাঙ্গ খরচটা পেয়ে যাবো, কেমন? এখন এটা আহ, ইয়েতে লিখিত পরীক্ষার মধ্যে অনেক সময় জার্নাল আসে আর কি, যে আমরা র মেটেরিয়ালস কে কোথায় ট্রান্সফার করি, কেমন? র মেটেরিয়ালস কে আমরা কোথায় প্রসেস কস্টিং এ নিয়ে যাই, এজন্য প্রসেস কস্টিং এর একটা ব্যয় বাচক হিসাবে এটা ডেবিট, আর র মেটেরিয়ালস ক্রেডিট। মূল কথা এখানে প্রসেস কস্টিং এর মধ্যে সব ক্ষেত্রে প্রসেস কস্টিং ডেবিট, আর সবগুলো খরচ ক্রেডিট, কেমন? প্রসেস কস্টিং ডেবিট লেবার ওয়েজেস ক্রেডিট, প্রসেস কস্টিং ডেবিট ডিরেক্ট এক্সপেন্স ক্রেডিট, প্রসেস কস্টিং ডেবিট ওভারহেড এক্সপেন্স ক্রেডিট। এটা যদি জাবেদা আসে সেক্ষেত্রে এটা লাগে আর কি। আহ তা আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে কিনা? শোনা যায়?